2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিজার্ভ দ্রুত কমলেও ব্যবসায়ীদের 117 টাকায় ডলার দেয় নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের, সুদ 14% রাখার আশ্বাস। ডোনাল্ড লুর কথায় যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, মাথা নষ্ট বিএনপির বলেছেন মন্ত্রীরা। প্রভুদের এজেন্ডাতে ক্ষমতায় আওয়ামী লীগ, মন্তব্য করেছেন মির্জা ফখরুল। আবারও আসছে তাপদাহ, 5 বিভাগে 48 ঘন্টার অ্যালার্ট, হিটস্ট্রোকে আরও 2 জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মাথায় রেখে গত বছরের চেয়ে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাড়ছে মাত্র 2,000 কোটি টাকা, যা 1% কম। আগামী 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। এর প্রায় 38% বৈদেশিক ঋণ এবং সাহায্য নির্ভর। স্বায়ত্তশাসিত বা কর্পোরেশন খাতেও 1,500 কোটি টাকা অর্থায়ন করা হবে বৈদেশিক উৎস থেকে। অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন এবং যোগাযোগ খাতকে। বৈঠকে বৈদেশিক ঋণ এবং অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। বৃহস্পতিবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 2024-25 অর্থ বছরের 2,65,000 কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 1,65,000 কোটি টাকার অর্থায়ন করা হবে। বাকি 1 লাখ কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। ফলে এডিপির প্রায় 38% বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর থাকছে। এছাড়া স্বায়ত্তশাসিত বা কর্পোরেশনের প্রায় 13,500 কোটি টাকার মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থাকছে আরও 1,500 কোটি টাকা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে গত বছরের তুলনায় এডিপি সেভাবে না বাড়ানোর কারণ ব্যাখ্যা করা হয়। 7 তারিখে আমরা যে ব্রিফ করেছি আপনাদেরকে, সেই প্রস্তাবগুলি, সে 10টি প্রস্তাবই মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন NEC এবং সকল সদস্যদের সর্বসম্মতিক্রমেই সেগুলো অনুমোদন দিয়েছেন। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি, এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল 2,63,000 কোটি টাকা। তবে অর্থ বছর শেষ হতে মাত্র 1 মাস বাকি থাকলেও বাস্তবায়ন হয়েছে অর্ধেক। আজকের যে NEC সভায় একটি বিষয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ সময়, সেটি হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা। সুতরাং এই সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, আগেও দিয়েছেন, আজকেও জোর করে বলেছেন যে এটি, এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশন থেকে। সুতরাং আমরা আশাবাদী এবার যে আমরা এবারে যে বাজেট সাইজ সেটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো। আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, প্রায় 71,000 কোটি টাকা। এরপরই বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 41,000 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো খাতগুলোর অবস্থান যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় হচ্ছে যথাক্রমে স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও বিদ্যুৎ বিভাগ। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। এছাড়া জেলাভিত্তিক মাস্টার প্ল্যানের প্রস্তাবনাও অনুমোদন দিয়েছে NEC। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশের রিজার্ভ দ্রুত কমে যাওয়া এবং ডলারের বাজারে অস্থিরতার মধ্যে সরকার নির্ধারিত রেট 117 টাকায় ডলার পাওয়া এবং ব্যাংক ঋণের সুদ 14% বেশি হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যবসায়িক নেতাদের বৈঠক শেষে FBCCI সভাপতি মাহবুবুল আলম এসব কথা জানিয়েছেন। বৈঠকে রিজার্ভ দ্রুত কমে যাওয়া নিয়ে আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে উদ্বেগ দৃশ্যমান না হলেও রিজার্ভ কমছে দ্রুত। কমতে কমতে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 13 বিলিয়ন ডলারের ঘরে। এর মধ্যে গত 8 মে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ডলার রেট 1,60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে। ব্যাংক ঋণের সুদের হার এখন
আর 9% মধ্যে নেই, সেটি 14% ছাড়িয়েছে। খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাতে নাজুক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক করেন এফবিসিসিআই, বিজিএমইএ সহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বারবার নীতি পরিবর্তন করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডলারের যে ব্যাপারটা, ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি, সেটাও মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। রিজার্ভ কমে যাওয়া ব্যবসায়ীদের শঙ্কার কারণ বলেন ব্যবসায়ী নেতারা। ডলার রেটটা আসলে এতদিন 110 ছিল, কিন্তু আনঅফিসিয়ালি তো আরো অনেক বেশি ছিল। এখন তো আবার এখন তারা চেষ্টা করছেন যে এটার মধ্যে যেন থাকে। আর আমরা যেটা বলছি যে ইন্টারেস্ট রেটের কথা, ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এলসি করতে পারছি না, এতে গিয়ে এলসি যেমন কেউ কটনের এলসি করতে পারছে না, বা স্পিনিং মিলগুলি। ফলে কি হবে, কয়দিন পরে আমি কয়দিন পরে সুতা কিনতে পারবো, সুতা দিতে পারবো না। তাহলে সুতা যদি আমি লোকালি কিনতে না পারি, তাহলে কোথায় যাব? তাহলে আমাকে ইন্ডিয়া বা অন্য কোথাও সুতা কিনতে যেতে হবে। তাহলে দেশের স্পিনিং মিলগুলির কি হবে? এটা ওনার নজরে আমরা নিয়েছি, যে বিষয়টাকে আমলে নিতে হবে। ডিসেম্বরের মধ্যে দেশের রিজার্ভ পরিস্থিতি উন্নতি হবে, কেন্দ্রীয় ব্যাংকের এমন আশার কথা জানান ব্যবসায়ীরা। রিজার্ভ কমে গেছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ডোনাল্ড লুর বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি নেতাদের সঙ্গে দেখা না দিয়ে সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলায় দলটি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য ও পকেটের উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রীর সততা সারা বিশ্বে প্রশংসনীয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার, এটা আর বলার অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লু দেখা না দেয় বিএনপি নেতাদের আশায় গুরুবালি পড়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও মির্জা ফখরুল্লাহ তা দেখতে পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। প্রভুদের স্বার্থে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বর্তমান সরকার। বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করে যাচ্ছে ভারত। সরকারের ব্যর্থতা, দুর্বলতার কারণেই অভিন্ন নদীর হিস্যার সুরাহা হয়নি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভা করে ভাসানী অনুসারী পরিষদ। এতে বিশিষ্ট জনেরা বলেন, বাংলাদেশে গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার জন্য ভারত দায়ী।
বিভিন্ন ক্ষেত্রে ভারতের খবরদারির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফারাক্কা লং মার্চ সংগ্রামের প্রতীক। জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ বর্তমান নতজানু সরকার। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে, তিস্তার সমস্যার সমাধান হবে কি করে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে, তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল। নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকছে। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। এ নির্বাচন ভুয়া ও জালিয়াতির। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনা যাকে ঘোষণা দেবেন সেই হবেন উপজেলা চেয়ারম্যান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতৃত্বে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকার কথা জানান সমমনা তিনটি দলের নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিকেলে লিয়াজু কমিটির আলাদা বৈঠকে তিনটি রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। প্রথমে বৈঠকে অংশ নেন এনডিএম নেতারা। বৈঠকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। এরপর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধিরা। বৈঠক হয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামানের নেতৃত্বের গণ অধিকার পরিষদের সঙ্গেও। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু প্রতিনিধিত্ব করেন। সমমনা সব দলের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান নেতারা। রাজধানীতে দেদারসে চলছে অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা। সরকারের নির্দেশনার তোয়াক্কা না করে অবাধে চলাচল করছে এই বাহন। যাত্রীদের মধ্যেও এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আরও জানাচ্ছেন সৈকত সাদিক, ক্যামেরায় ছিলেন জামাল খান। ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা কয়েক বছর ধরেই ব্যস্ত রাজধানীর অলিগলি এই বাহনটির দখলে। কোথাও কোথাও সাধারণ রিকশার চেয়ে এদের দাপট অনেক বেশি। সন্ধ্যার পর ব্যস্ত নগরীর মূল সড়কেও বেড়ে যায় এদের উৎপাত। এলাকাবাসী বলছে, পাড়া মহল্লায় এ ধরনের বাহন বেড়ে যাওয়ায় চলাচল অনেক কঠিন হয়ে পড়েছে। এখন রাস্তাঘাট জ্যাম, মানুষ চলতে পারে না। এখন সুবিধার্থে সরকার যেটা ভালো মনে করতেছে। মানুষের যাতায়াতের খুব অসুবিধা হয়, বাচ্চাদের নিয়ে হাঁটা যায় না। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এই বাহন বন্ধের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। মন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, জিগাতলা, বাড্ডা, মগবাজার, মুগদা, বাসাবো সহ বিভিন্ন এলাকায় অবাধে চলেছে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা। সরকার বন্ধ করতে চাইতেছে, হয়তো কেউ উপরের মহলের কেউ কিছু বলছে। এটা তো একদিকে চলে না, এলাকাটা বড় না, কিছু হাজার কিছু মোহাম্মদপুর যেদিকে খেপা ওইদিকে চলে যায়। আতঙ্কে আছি যে কোন সময় গাড়ি বন্ধ করে দিল তো আমাদের দিক নষ্ট হয়ে যাবে। বাদ যখন হয়েই যায়
যে কোনো অন্য একটা পাওয়ার রিক্সা হয়তো 2-10 দিন কষ্ট লাগবে এই। সাধারণ রিক্সার চেয়ে কম ভাড়ায় চলাচলের সুবিধা পেয়ে কিছু কিছু যাত্রী এই বাহন চালু রাখার পক্ষে। আচ্ছা মনে করেন যে অটোয় যাচ্ছি 10 টাকা ভাড়া, দুইজনে 20 টাকা, আর একটা রিক্সায় 30-40 টাকা লাগতো ভাড়া, তাহলে তো আমাদেরই ক্ষতি। ভাড়াটা একটু কম আছে আর যাতায়াত করতে সুবিধা, তাড়াতাড়ি আসা যাওয়া করা যায়। রিক্সাওয়ালারাও দাম বেশি যাচ্ছে, আপনি গেলে যান না গেলে না যান, তাদের কিছু আসা যায় না, জুলুম হচ্ছে আমাদের মধ্যবিত্তের উপরে। তবে বিদ্যুতের অপচয় রোধ, মহল্লা ভিত্তিক চাঁদাবাজি বন্ধে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা বন্ধের পক্ষেও মত দিয়েছেন অনেকেই। হিসাবে ভালো আবার ক্ষতিও, রাস্তাঘাটে একটু চলাফেরার জন্য আর কি, সব দিক থেকে মিলে মনে হয় বন্ধ করা উচিত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ। চলমান এই তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এই সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানান, আগামীকাল শুক্রবার তাপমাত্রা বাড়তে পারে আর 18 মে থেকে তাপমাত্রা কমতে থাকবে। এছাড়া 22-23 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। 21 তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হবার আশঙ্কা আছে। তবে এটির গতি প্রকৃতি এখনো স্পষ্ট নয়। হিমাগারে মজুত লাখ লাখ ডিম সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে দাম, অভিযোগ ক্রেতাদের। হিমাগারে মজুত করে কৃত্রিম সংকট দেখে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হচ্ছে ডিমের দাম। ডিম পর্যাপ্ত মজুত থাকার পরও কয়েকদিনে হালিতে দাম বেড়েছে 12 থেকে 15 টাকা। হঠাৎ করে ডিমের দাম বাড়ে ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন, বাজার মনিটরিং এর ব্যবস্থা না থাকায় ইচ্ছে মতো দাম বাড়ানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, আমদানি কম হওয়ায় বেড়েছে ডিমের দাম। আর বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। এবারের কোরবানির ঈদে প্রায় 1,30 লাখ গবাদি পশুর যোগান আছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। গত বছরের তুলনায় প্রায় 7 লাখ বেশি গবাদি পশুর যোগান থাকবে। এবারের ঈদ বাজারে পশুর দাম সহনীয় থাকবে বলেও তিনি জানান। বলেন, ভারতীয় গরু আমদানির দরকার হবে না। রাজধানী খামারবাড়ি প্রাণী সম্পদ অধিদপ্তরে কোরবানির পশুর হাট নিয়ে এক সমন্বয় সভায় মন্ত্রী এসব কথা জানান। আব্দুর রহমান জানান, কোরবানির পশু যোগানে দেশের খামারিদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। হাটে পশুর দাম সহনীয় থাকার কথাও জানান মন্ত্রী। এই খাতকে স্বাবলম্বী করতে এবারও ভারতীয় গরু কোরবানির হাটে উঠছে না। এর জন্য সীমান্তে সতর্ক আছে বিজিবি। এছাড়াও পশুর হাট ব্যবস্থাপনা, হাটের নিরাপত্তা নিশ্চিত, প্রতি হাটে পশু চিকিৎসক নিশ্চিত করা, অনলাইনে পশু বিক্রি সহ কোরবানির পশু বেচাকেনার সমস্ত প্রস্তুতির কথাও জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রী। রিজার্ভ দ্রুত কমলেও ব্যবসায়ীদের 117 টাকায় ডলার দেওয়ার নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের, সুদ 14% রাখার আশ্বাস। ডোনাল্ড লুর কথায় যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, মাথা নষ্ট বিএনপি বলেছেন মন্ত্রীরা। প্রভুদের এজেন্ডাতেই ক্ষমতায় আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও আসছে তাপদাহ, 5 বিভাগে 48 ঘন্টার অ্যালার্ট। হিট স্ট্রোকে আর 2 জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews-এ সাবস্ক্রাইবও করতে পারেন, youtube.com/banglavishnnews-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।